দুজনই যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে যাদের নাম বাদ যাচ্ছে তারা যে পথে নেমে আন্দোলন করবেন সেরকমও পরিস্থিতি নেই, হচ্ছে না। এবং রাজনৈতিক দলগুলোর বিষয় নিয়েও আপনি যদি বলতে চান যে তারা কেন সবাই মিলে দল বেঁধে একটা বড় মিছিল কলকাতা শহরে কিন্তু দেখা গেল না। খুব বড় মানে কোথাও কোথাও হয়েছে ছোটখাটো মিছিল, কিন্তু একটা যে বড় মিছিল হবে, সব রাজনৈতিক দলগুলো পথে নামবে, সোচ্চারে দাবি জানানো হবে, সেরকম কিন্তু একটা কিচ্ছু চোখে পড়লো না। যেটা আমরা এনআরসি নিয়ে যখন সময় হচ্ছিল সে সময় দেখেছি যে সে সময় কিন্তু এরকম বড় মিছিল দেখা গেছিল, এবার কিন্তু সেরকমও দেখা গেল না। এবং স্বচ্ছতার অভাব যেটা, সেটা এখনো পর্যন্ত যে সুনির্দিষ্টভাবে একটা ভোটার লিস্ট সেভাবে টাঙিয়ে দেওয়া, বুথে বুথে টাঙানোর কথা হয়েছিল, সেরকম কিচ্ছু জানা যাচ্ছে না। এবং যে 60 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশনে পাঠানো হয়েছিল, তাদের তো হিয়ারিং হয়েছিল। হিয়ারিং হওয়ার পর হঠাৎ করে তাদের সবাইকে আন্ডার অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দিয়ে অ্যাপটা বন্ধ করে দেওয়া হয়। আবার সেই যে ডকুমেন্ট তারা দিয়েছিলেন তার বেসিসেই কিন্তু তাদের মধ্যে এই 32 না 35 লক্ষ মানুষ তারা ছাড় পেয়েছেন, তারা আবার ভোটার লিস্টে তাদের নাম চলে এসেছে। সুতরাং এগুলো কি করে হলো, এবং এগুলোর জন্য তো একটা জবাবদিহিতা থাকবে, সেটা কিছুই নেই এবং কেউ জবাব চাইছেও না। দেখুন, লজিক ব্যাপারটাই নেই। আমি এমন অনেক ফ্যামিলিতে দেখেছি, মার নাম আছে, বাবার নাম আছে, ছেলের নাম নেই, ছেলের মা বাবা ছেলের নাম আছে, বোনের নাম নেই, বোনেদের সন্তানদের নাম আছে, মা বাবার নাম নেই। তো যদি আমরা ধরে নিলাম এসআইআর যে প্রক্রিয়াতে চলছে সেটাই সঠিক প্রক্রিয়া, 2002 এর সাথে লিঙ্ক করাতে হবে ইত্যাদি, সেই প্রক্রিয়াটাও সুষ্ঠুভাবে পালন করা হয়নি। সেটা একটা সফটওয়্যারেরই ফেলিওর হোক, সেটা যারা করেছেন, যারা কাজ করেছেন নির্বাচন কমিশনের হয়ে সেই অফিসারদের ফেলিওর হোক, বহু গাফিলতি, বহু সেখানে গন্ডগোল রয়েছে। এবং হিয়ারিং প্রক্রিয়া নিয়েও আমি যেটা আগেই বললাম, আমরা অনেক গ্রাসরুটস থেকে শুনেছি যে প্রচুর পরিমাণে গন্ডগোল হয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেককে জানি, হিয়ারিং নিয়ে বিচিত্র মজার মজার গল্প এবং অভিজ্ঞতা তৈরি হয়েছে, যেগুলোর সাথে সত্যিকারের অর্থে নির্বাচকদের ঝাড়াই বাছাই, একটা ভালো নির্বাচকদের তালিকা তৈরির প্রপার সম্পর্ক থাকার কোনো জায়গা নেই। সেটার সাথে কোনো মানে যায় না। এটা কোনো রকম ভাবে, এটা আগে অন্য বক্তারাও বলছিলেন, মনেই হবে মানুষের যে কোনো একটা এজেন্ডা থেকে পুরো প্রসেসটা চলছে, চালু রয়েছে। তো সেই করতে করতে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। রাজনৈতিক দলদের কাছে তো আমি জানি না, আমার খুব ব্যক্তিগতভাবে মনে হয়, রানাবাবু বলছিলেন যে মধ্যবিত্ত মানুষরা বেশি ইম্প্যাক্টেড হননি বলে মধ্যবিত্তদের মধ্যে থেকে সেই ক্ষোভটা নেই। রাজনৈতিক দলরা তো শুধু মধ্যবিত্তদের ভোটের উপরে নির্ভর করে থাকেন না, এদের তো একটা বড় ভোট ব্যাংক, তো রুরাল ভোট ব্যাংক, এদের তো বড় ভোট ব্যাংক আইডেন্টিটি দিয়ে তৈরি হয়। মতুয়া ভোট ব্যাংক, রাজবংশী ভোট ব্যাংক, এমনকি সংখ্যালঘু ভোট ব্যাংক। তো তাদের চুপ করে থাকার কারণ কি, যখন তাদের নিজেদের ভোট ব্যাংকেও একটা ইম্প্যাক্ট হয়েছে নানান রকম ভাবে। এমনকি এটা শুধু আমি ধর্মের কথা যদি ছেড়েও দিই, মতুয়া যারা রয়েছেন, অনেক মতুয়া মানুষদের নাম লিস্টের মধ্যে আসেনি। পার্সেন্টেজের দিক থেকে দেখতে গেলে ধর্মীয় সংখ্যালঘু মহিলাদের নাম বেশি গেছে আপনার এই সমস্ত বিষয়ের মধ্যে। কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে রাজনৈতিক দলগুলো আমার মনে হয় কোনো একটা সময়ে, যেটা সুদীপ্তবাবু বলছিলেন, যে যখন নাম ভোটার লিস্টে নেই তখন সে আর ভোটার না, যখন সে ভোটার না তখন তার রাজনৈতিক দলগুলো তাদেরকে নিয়ে আর মাথা ব্যথা নেই। অন্তত এই পর্যায়ে আর নেই, কারণ এই পর্যায়ে তারা বুঝেই গেছেন, সব মেজর রাজনৈতিক দলগুলো, এদের নিয়ে আর মাথা ব্যথা করে লাভ নেই, এদেরকে ভোটার লিস্টে আর নাম তোলাতে পারবো না। এই 23 তারিখ আর 29 তারিখের আগে এদেরকে ভোটার লিস্টে নাম তোলানো সম্ভব না। সুতরাং এইখানে আর ফোকাস করে লাভ নেই, ফোকাসটা অন্যত্র করা দরকার। সবটাই যেহেতু ভোট বাক্সের অঙ্ক, সবটাই যেহেতু কতগুলো আসন পাওয়া যাবে এই বিষয়টাই মুখ্য। এখানে বৃহত্তর যে আদর্শের কথা হচ্ছিল, বৃহত্তর মূল্যবোধ রাজনীতি, সেটা অনেকটা ব্যাকসিটে থাকে, গৌণ, বিশেষত নির্বাচনের আগে তো আরো গৌণ। তো সুতরাং যারা ভোটার নয় তাদেরকে নিয়ে ভোটের আগে রাজনৈতিক দলগুলো মিছিলও করবে না, মাথা ব্যথাও নেই, তারা বরং পরিবর্তিত ভোটার লিস্টে অঙ্ক কষবে, কোথায় তারা জিততে পারবে, কোথায় কোথায় তাদের জেতার সম্ভাবনা আছে, কোথায় তাদের হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো এটাই এখন দেখতে পাচ্ছি আমরা। কিন্তু যদি আমরা একটু লং টার্ম পার্সপেক্টিভে ভাবি, তো এটা দুর্ভাগ্যজনক। কারণ আজকে যে আমরা উদাহরণ
প্রতিষ্ঠা করছে সামনে, একের পর এক মিথ্যাচার প্রোপাগান্ডা করে একটা কমিউনাল ডিভাইড, একটা পোলারাইজেশনের পলিটিক্স, ভোট ব্যাংকের পলিটিক্স তো আগেও ছিল, কিন্তু এত পোলারাইজেশন, আইডেন্টিটি বেসড পোলারাইজেশন যে জায়গাতে আমাদের আজকে এনে দাঁড় করিয়েছে, সত্যিই তো আজকে মধ্যবিত্ত সমাজ, আমিও মধ্যবিত্ত সমাজেরই মানুষ, রাস্তাঘাটে চলাফেরা করার সময় মানুষের মনে ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে প্রচন্ড পরিমাণে ঘুষপেটিয়াতে সারা বাংলা পশ্চিমবঙ্গ ভরে গেছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশি হয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গের বাইরে যখন আমি যাই, দেশের অনেক রাজ্যে আমাকে কাজের সূত্রে যেতে হয়, সেখানে পুরো পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা খারাপ ইমেজ তৈরি হয়েছে। এবং সেটা তার একটা বড় কারণ হচ্ছে গদি মিডিয়ার প্রচারের জোরে হয়েছে। রাজনৈতিক দলের প্রচার তো আছেই, সেটা আছেই। তো এই ব্যাপারটা একদিনে হয়নি, শুধুমাত্র এসআইআর এর সময় হয়নি, অনেক দিন ধরে হচ্ছে এবং অনেক দিন ধরে কোনো সমবেতভাবে সংগঠিত প্রতিবাদ নেই। বিরোধী দলগুলোর এখানে ব্যর্থতা, একটা ন্যারেটিভ একটা বিশেষ রাজনৈতিক দল নিয়ে এসেছে, তাদের স্বার্থেই নিয়ে এসেছে। বিরোধী দলগুলোর কোন ন্যারেটিভ আছে এটাকে কাউন্টার করার জন্য? সেখানে বিরোধী দলগুলোকে তাদের ব্যর্থতার দায়ভার তো বহন করতেই হবে। আর আজকে একদম মানে শিয়রে সমন, সামনে ভোট, এদিকে 34 লাখ মানুষ দাঁড়িয়ে আছে ট্রাইব্যুনালের দরজায়, কোন দিকে যাবে জানা নেই। তো এবং নিশ্চয়ই যখন মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করতেও পথে নামছে, তার মধ্যেও রাজনীতির রং এনে সেখানেও পুলিশ পাঠিয়ে, সিআরপিএফ পাঠিয়ে সেটাকে একটা এমন ছবি দেখানো হচ্ছে যেন পশ্চিমবঙ্গ কত অরাজকতা পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গ সবসময় কত অশান্ত হয়ে ওঠে। এইটা পশ্চিমবঙ্গে যে চিত্র বা ভাবমূর্তি তৈরি করা হয়েছে সারা ভারতে, সেই ভাবমূর্তিটাকেই আরো যেন ফুয়েল করা হচ্ছে, তাতে অগ্নিসংযোগ করা হচ্ছে। অথচ একটা মানুষ যার নাম বিনা কারণে বাদ পড়লো ভোটার লিস্ট থেকে, তার কি সাংবিধানিক অধিকার নেই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার? যদি অন্য কেউও প্রতিবাদ না করে, যদি রাজনৈতিক দলও প্রতিবাদ না করে, 10টা মানুষ কি একসাথে সমবেত হয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে না? এই অধিকার তো সংবিধানই তাকে দিয়েছে। শান্তিপূর্ণ কথার উপর জোর দিচ্ছি, কিন্তু সেই শান্তিপূর্ণ জায়গায় যখন অন্যান্য ছোটখাটো নানান রাজনৈতিক দলে সে ব্যাপারটাকে অশান্তিপূর্ণ করে তোলে এবং সেটা নিয়ে একটি নতুন রাজনীতি তৈরি হয়, তখন কোথাও মানুষের যে প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার সেটাও খর্ব হচ্ছে। তো সামগ্রিকভাবে এটাই বলবো যে গণতন্ত্রের একটা খুব সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। এইবারের ভোটের পরে কি হবে সেদিকে সারা দেশের চোখ রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন আর শুধু পশ্চিমবঙ্গের নির্বাচন এবার নয়, সারা দেশ দেখতে চায় যে এসআইআর পরবর্তী পশ্চিমবঙ্গে, এত পোলারাইজেশন ক্যাম্পেইনের পশ্চিমবঙ্গে মানুষের রায়টা কি হলো, যদি মানুষ সত্যিই নিজের রায়টা ভোট বাক্সে দিতে পারে। এই প্রসঙ্গে একটা অভিজ্ঞতার কথা বলি। সোশ্যাল মিডিয়ায় নানা রকম বিজ্ঞাপন নানা সময় চোখে পড়ে। একটা দেখলাম একটি কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে, তারা টি শার্ট বাংলায় লেখা, বাংলায় বিভিন্ন রকম স্লোগান বা বক্তব্য দিয়ে টি শার্ট, সেখানে শুরুতেই ক্যাপশনটা তাদের লেখা আছে বাংলাদেশি অভিভাবকদের জন্য সুখবর। তো এটা নিয়ে বাংলাদেশি অভিভাবকদের জন্য সুখবর, এই ধরনের টি শার্ট আমরা নিয়ে এসেছি। বাংলায় আনা হচ্ছে মানে বাংলাদেশি অভিভাবক। তাতে দেখলাম অনেকে আবার লিখেছেন যে বাংলাদেশি মানে কি। তো তারপর দেখলাম তারা আবার সেটা ভাষাকে তো বাংলাদেশি ভাষা বলা হয়েছিল একটা সময়, তাই না? বাংলা ভাষাকে বলা হয়েছিল বাংলাদেশি ভাষা। বাংলা যে একটা ভাষা, এবং এটা এত স্বাধীনতার এত বছর পরেও বলতে হচ্ছে স্বাধীনতার সবচেয়ে বড় যে অনেক স্যাক্রিফাইস এবং রক্তক্ষরণের মধ্যে দিয়ে যেতে হয়েছিল পশ্চিমবঙ্গ, আজকের পশ্চিমবঙ্গ, তখনকার দিনে বাংলা এবং পাঞ্জাবকে। এরপরে পাঞ্জাবে এসআইআর আসছে। পাঞ্জাবে আমাদের যে সহকর্মীরা রয়েছেন তারা বলছেন যে আমাদের থেকে শুনতে চাইছেন যে কিভাবে পশ্চিমবঙ্গ এসআইআর কে দেখেছে এবং পাঞ্জাব কিভাবে তৈরি হবে। তো সাধারণ মানুষের দিক থেকে তো আমরা মানে ঐতিহাসিকভাবে বাঙালিরা অনেক যন্ত্রণা নিয়ে সহ্য করেছে দেশ গঠনের জন্য, স্বাধীনতার জন্য। আবার যদি আমাদেরই লাঞ্ছিত হতে হয়, বাঙালি জাতি হিসেবেও এটা একটা খারাপ লাগার বড় জায়গা হয়ে উঠছে।